আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে নবম দশম শ্রেণীর যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তরঙ্গ ও শব্দ ও তরঙ্গ। এখন ফার্স্টে আমরা হচ্ছে তরঙ্গ নিয়ে ফার্স্টে আলোচনা করবো। এখানে তরঙ্গ বলতে কি বোঝানো হচ্ছে? তরঙ্গ হচ্ছে ওয়েভ। ওয়েভটা কি? ওয়েভ বুঝবো কিভাবে? ধরো হচ্ছে একটা পানিতে ঢেল মারছে, হ্যাঁ? এখন ঢেল মারার পর দেখবো যে ওইখানে ধরো তুমি একটা পানিতে ঢেল মারলা, সেখান থেকে কি হলো? সেখান থেকে তোমার এই যে এখানে ধরো আমি মধ্যে একটা ঢেল মারছি। এখন দেখবা যে এইখানে আমি পরে ঢেলটা পড়ার পর দেখবা যে এগুলো ছাড়াই যাচ্ছে, কোনো একটা নির্দিষ্ট সিকুয়েন্স দেখবা যে এটা কিন্তু কি হতে থাকে, দেখবা যে ছাড়াই যায়। কি খেয়াল করে দেখছো নাকি তোমরা? এখন আমি যখন ঢিল পড়ে তখন দেখবা ঢিলগুলো আস্তে আস্তে করে ছাড়াই যাচ্ছে, একবার দেখবা যে নির্দিষ্ট ভাবে ছাড়াই যাচ্ছে, বুঝতে পেরেছো? এখন তোমার এই তরঙ্গের ক্ষেত্রে এখন ফার্স্ট এই তরঙ্গ ধরো সংখ্যাটা বলতে আমরা কি বলতে পারি যে যে পর্যায়বৃত্ত আন্দোলনে কোনো মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত করে না। এটা বলতে কি বোঝানো হচ্ছে? এখন আমরা এই যখন দেখো না যে হচ্ছে 16 ডিসেম্বর, তখন দেখো যে হচ্ছে তোমার এই যে স্টেডিয়ামে দেখবে যে প্যারট হয়, দেখো না? ওখানে দেখবা যে ওরা কিন্তু কি করে না, ওরা একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কি করে, দেখবা যে উপরে নিচে দেখো না? একটা সাই করে ফেলে। এই জিনিসটা কি হচ্ছে? ওই জিনিসটা কিন্তু তারা কিন্তু সঞ্চারিত হ্যাঁ হচ্ছে। ওখান থেকে সঞ্চালিত হচ্ছে। তো ইসলাম কিন্তু তেমন ইসলাম পরিবর্তন করে, কিন্তু দেখবা যে এই জিনিসটা উঠা বসার মাধ্যমে কি হচ্ছে ওদের তোমার পরিবর্তনটা খেয়াল করতে হবে, বুঝলে? হুম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি। আর এখানে পর্যায়বৃত্তের কথা কেন বলা হলো? কারণ এই 2 নম্বর অধ্যায় পড়ছো পর্যায়বৃত্ত গতি কাকে বলে। আর এই যে তোমার তরঙ্গ, এই যে তরঙ্গটা তোমার সম্পর্ক কার সাথে? পর্যাবৃত্ত গতির সাথে, পর্যায়। হ্যাঁ? এটা তুমি অধ্যায় পর্যাবৃত্ত গতি পড়ছো, এখানে আর বলার কোনো দরকার হচ্ছে না। এখন খেয়াল করো যে তরঙ্গ কাকে বলে। তাহলে এখানে বলতে হবে যে তোমার যে পর্যায়বৃত্ত আন্দোলনে এই কোনো মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমে কণাগুলো কেমন স্থানান্তরিত করে না। এখন তুমি শক্তি সঞ্চারিত করে বলতে তুমি এখন ধরো বুকের মধ্যে ঢেল মারছো, এখান থেকে কিন্তু পানিটা কিন্তু একটা কণা, এই কণা কিন্তু কি হচ্ছে না, স্থানান্তরিত হয় না, কিন্তু কি হয়, একটা সংকেতে ছাড়াই যায়, বুঝতে পারছিস সংজ্ঞাটা? এখন খেয়াল করো এই তরঙ্গ আবার কয় প্রকার? 2 প্রকার। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য, আর একটা তোমার হচ্ছে অনুপ্রস্থ। তো আর একটা হচ্ছে অনুপ্রস্থ। এখন অনুপ্রস্থ তরঙ্গ কোনটা, অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনটা, সেটা এখন খেয়াল করবা। দেখো, তাহলে এখানে আমরা যে চিত্রটা আঁকাচ্ছি এখন আঁকাবো সেটা হচ্ছে তোমার অনুপ্রস্থ। এই যে তোমার এখান থেকে শুরু করি, সেটা ভালো। এখানে এটা কিসের আঁকলাম আমরা? অনুপ্রস্থ। এটা একটু বলবে কিন্তু একই রকম হবে, প্লিজ। এখান থেকে সেম ভাবে আসবে। এখন তারপর এই জায়গাটা আমরা কি দেখতে পাচ্ছি? অনুদৈর্ঘ্যের মধ্যে কি দেখতে পাচ্ছি? যে তরঙ্গ দৈর্ঘ্য কণাগুলো, দেখো যে তরঙ্গ দৈর্ঘ্যের কণাগুলো তোমার কি হচ্ছে, তোমার সমকোণে কি হচ্ছে, সঞ্চালিত হচ্ছে। এখানে কি হবে? তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে মনে রাখবা যেটা কি হয়, সমকোণে সঞ্চালিত হয়। আমি এখানে হবো এই কণাগুলো কি হবে, সমকোণে সঞ্চালিত হবে। তরঙ্গ দৈর্ঘ্য অনুপস্থিত তরঙ্গ কাকে বলে বলো তো? যে তরঙ্গের কণাগুলো তোমার কি হবে, সমকোণে সঞ্চালিত হবে, বুঝতে পেরেছো? তাহলে এখন খেয়াল করো, এখন সমকোণ বলতে কি হবে, আমার 90 ডিগ্রি কোণ। তাহলে এখানে আমরা কথা বলা একটা হচ্ছে অনুপস্থিত ক্ষেত্রে তরঙ্গগুলো কি হবে, 90 ডিগ্রি কোণে তোমার কি হবে, একটা নির্দিষ্ট দিকে সঞ্চালিত হবে। এখন তাহলে এখানে অনুপস্থিত তরঙ্গ কাকে বলে বলো তো? বুঝতে তরঙ্গ। বুঝতে তরঙ্গ হচ্ছে। দেখো যে তরঙ্গ মাধ্যমের কণাগুলো নির্দিষ্ট দিকে সমকোণে সঞ্চালিত তোমার হবে। হচ্ছে নির্দিষ্ট দিকে সঞ্চালিত হবে, বুঝতে পেরেছো? তাহলে যে তরঙ্গের যে তরঙ্গ মাধ্যমে তাহলে কি বললাম, যে তরঙ্গ মাধ্যমের কণাগুলো তোমার স্পন্দনের দিকে তোমার হুম। হচ্ছে সমকোণে অগ্রসর হয়, তাকে তোমার অনুপস্থিত তরঙ্গ বলে। এখন এই অনুপস্থিত তরঙ্গ তোমার বিশেষ ক্ষেত্রে আমরা বিশেষ করে বুঝতে পারি হচ্ছে তোমার, যেমন হচ্ছে তোমার পানিতে ধরো কোনো একটা তেল ইসের ক্ষেত্রে তেল কি করলাম ফেলছো, এক্ষেত্রে আমরা কি দেখতে পারি, তোমার হচ্ছে অনুপস্থিত তরঙ্গ দেখতে পারি। এখন খেয়াল করো, যদি বলা হয় হচ্ছে
এখন ধরো সেম টু সেম যদি বলা হয় যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে, তাহলে তোমার হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তোমার শুধু একটা জায়গায় চেঞ্জ হয়। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা, যে তোমার যে তরঙ্গ মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিকে এখানে সমান্তর এই সমকোণে দেখছো, এখানে কি দেখবা সমান্তরালে, কি হবে সমান্তরাল। এখানে কথাটা কি চেঞ্জ হয়ে যাবে, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তোমার এই কথাটা এই সমকোণের পরিবর্তে আমরা কি লিখবো, সমান্তরালে অগ্রসর হয়। এখানে হবে সমকোণের পরিবর্তে, তাহলে আমরা অনুদৈর্ঘ্য সমকোণের পরিবর্তে হবে হচ্ছে সমান্তরাল। এটাকে বুঝতে পারছো? হ্যাঁ, এতটুকু শুধু চেঞ্জ। এখন কথা হচ্ছে অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গ তো বুঝলাম, এখন অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? অনুদৈর্ঘ্য তরঙ্গে যে আমি তোমার কথা বলতে তুমি শুনতে পাচ্ছ, মনে রাখবা যে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে সবসময় একটা মাধ্যমের প্রয়োজন হবে, বুঝতেছো? মাধ্যম ছাড়া কি হবে না, অনুদৈর্ঘ্য তরঙ্গ তোমার হচ্ছে হবে না। এখন মাধ্যম বলতে কি, যে আমি তো কথা বলতেছি না, এই কথাটি কিসব বলতেছি, কারণ এটা বায়ুর মাধ্যমে তোমার কাছে যাচ্ছে। এখন এই সেম কথা ধরো স্পেসে চলে যাও, বুঝতেছো? আর সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে কিন্তু আমার কথা কিন্তু শুনতে পাবো না, বুঝতেছো? মানে এই যে তোমার অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে কিসের দরকার হয়, একটা মাধ্যমের প্রয়োজন হয়, বুঝতেছো? এটা মনে রাখবা। আর অনুপ্রস্থের ক্ষেত্রে তোমার অনুপ্রস্থ তরঙ্গ, তাহলে বললাম যে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলো তোমার হচ্ছে স্পন্দনের দিকে সমকোণে অগ্রসর হয়, তাকে তোমার হচ্ছে দেখে দিতে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বলে। আর অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে কি, সমকোণের পরিবর্তে সমান্তরালে হবে। আশা করি তুমি বুঝতে পারছো যে তাহলে এখন অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ বুঝতে পারছো, আর একটু বোঝাই দিলে ভালো, আর একটু যেটা বলতে গেছি। তাহলে এখন খেয়াল করো আবার বলি। তাহলে এখানে তোমার তরঙ্গ তোমার কি বলা হচ্ছে, যে তরঙ্গের ক্ষেত্রে আমরা এই ওয়েভটা কি, যে ওয়েভের ক্ষেত্রে আমরা কি দেখি এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত হয়, কিন্তু কি হয় না, কণাগুলো কি হয় না, সঞ্চারিত হয় না। এখন খেয়াল করো, এটাকে তোমার কি বলা হয়, তরঙ্গ বলে। তরঙ্গ কাকে বলে, তাহলে কি লিখবা, যে পর্যায়বৃত্ত আন্দোলনে কোনো মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলো এই স্থানান্তরিত করে, তাকে কি বলা হয়, তাকে তোমার হচ্ছে তরঙ্গ বলা হয়। এখন তরঙ্গ কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এখন দেখো অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে আরেকটা উদাহরণ আছে বইয়ের মধ্যে, তোমরা দেখতে পাবো যে এখানে দেখবো যে এখানে কি হচ্ছে তোমার, দেখবো যে এইভাবে দিয়েছে, অনেক কাছাকাছি দিয়েছে। তাহলে এখানে খেয়াল করো, এখানে তোমার এই অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে আমরা একটা কি দেখতে পারি না, সবসময় দেখতে পারি এখানে কি হয়েছে, এখানে তোমার হয়েছে হচ্ছে সংকোচন। এই সেটুকের মধ্যে সংকোচন মানে একেবারে কাছাকাছি চলে আসছে। আর ধরো এই যে তোমার এটা কেসিএম জিনিসটাই কিন্তু ধরো এখান থেকে ধরো, ধরো সেম একটা রিং ধরো তুমি এখান থেকে টানে ধরো এটাকে এখানে নিয়ে গেছে, এখানে কি হয়েছে সম্প্রসারণ, এখানে কি হয়ে গেছে তোমার হচ্ছে প্রসারণ হয়েছে। আমরা এখানে কি দেখলাম, যে অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে কি দেখতেছি, যে একসময় তোমার সংকোচন হয় এবং প্রসারণ হয়, আবার ধরো সংকোচন হতে পারে, তাহলে তুমি এটাকে টেনে আবার ছেড়ে দিচ্ছ, আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। এখন খেয়াল করো, অনুদৈর্ঘ্য তরঙ্গ আর অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে আরেকটা আমি তোকে বলি, যে অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি, অনুপ্রস্থ তরঙ্গটা কি। এই যে আমি যে কথা বলতেছি, এখানে কি হচ্ছে, একটা মাধ্যমের প্রয়োজন হচ্ছে। অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে সবসময় কিসের প্রয়োজন হয়, মাধ্যমের কিন্তু প্রয়োজন হয়। কিন্তু অনুপ্রস্থের ক্ষেত্রে, অনুপ্রস্থের ক্ষেত্রে ধরো তুমি একটা পুকুরে ধরো কি করছো, ঢেল করছো, ফেলাইছো। এখন ওই জিনিসটা, হ্যাঁ, ওই যে ঢেল যে পুকুরে পড়ছে, ওটা দেখবে নির্দিষ্ট আকারে, ধরো নির্দিষ্ট আকারে, যে তোমার এখানে আঁকাইছিলাম না, ধরো নির্দিষ্ট আকারে ধরো এইভাবে ধরো চলতে থাকে, মানে নির্দিষ্ট আকারে সেম টু সেম ভাবে তোমার স্পন্দিত হতে থাকে, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার কি অনুপ্রস্থ। আর অনুদৈর্ঘ্যটা কি, যে আমি কথা বলতেছি, অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে সমান্তরাল। এখন মনে রাখবে সমান্তরালের ক্ষেত্রে তোমার এই এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন করে জানো, যেমন এখানে খেয়াল করো, যে আমি এখানে বলতেছি সমকোণে। দেখো কার ক্ষেত্রে বলছি, তোমার হচ্ছে অনুপ্রস্থের ক্ষেত্রে কি বলছি, সমকোণ। সমকোণ মানে এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়, এখানে ধরো 90 ডিগ্রি কোন উৎপন্ন হয়। আর এখানে কি বললাম, সমান্তরাল। এখন খেয়াল করো, সমতল বলতে অনুপ্রস্থের ক্ষেত্রে সমান্তরাল বলতে কেমন বোঝানো হচ্ছে, এরকম বোঝানো হচ্ছে, বুঝতেছো? মানে সিকুয়েন্সে ধরো আবর্তি হচ্ছে, তোমার পর্যায়ক্রমে যাচ্ছে। এখন খেয়াল করো, অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে কিন্তু কি বলা হয়েছে, সমান্তরাল। এখন সমান্তরালে যদি ধরো, সমান্তরালে কিন্তু কত ডিগ্রি হবে বলো, 0 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি। এখানে 0 ডিগ্রি উৎপন্ন করবে, এটা মনে রাখবা। যে তোমার হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, এটা তোমার 90 ডিগ্রি কোন উৎপন্ন করে, আর যেহেতু এখানে তোমার এই অনুপ্রস্থটা 90 ডিগ্রি, অনুদৈর্ঘ্যটা কত হবে, 0 ডিগ্রি কোন উৎপন্ন করে। এখন খেয়াল করো, তাহলে তুমি কি বুঝতে পারছো অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, অনুদৈর্ঘ্য। এখান থেকে আমরা তাহলে কি বলতে পারি, যে শব্দের তরঙ্গটা কি তরঙ্গ বলো তো, শব্দের তরঙ্গ কি তরঙ্গ, অনুদৈর্ঘ্য না অনুপ্রস্থ, অনুপ্রস্থ। শব্দের তরঙ্গটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর তোমার হচ্ছে পানির তরঙ্গটা কি হবে, পানির মধ্যে কি হবে, অনুপ্রস্থ, অনুপ্রস্থ হবে। ঠিক আছে, এটা মনে রাখবা। এখন কথা হচ্ছে, যে তোমার ওই অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে কি হচ্ছে, আমি তোমার সাথে তোমার হচ্ছে কথা বলতেছি, তোমার এখানে তোমার হচ্ছে একটা
ট্রিম্পিনিক একটা মেমব্রেন একটা আছে বুঝতে পারছো? এর সাথে তুমি কি করতে পারতেছো, এই বায়ুর মাধ্যমে শুনতে পারতেছো। কিন্তু যদি আমি যদি মাধ্যম চেঞ্জ করে ফেলি, এখান থেকে না হয় যদি স্পেসে যদি চলে যায় বুঝতে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা তুমি শুনতে পাবো না। তখন কিন্তু তাহলে এখানে কি বুঝতে হবে, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কিসের দরকার হচ্ছে, মাধ্যমের দরকার হচ্ছে কিন্তু। যেমন এখানে কি মাধ্যমের কথা বলতেছি, বায়ু মাধ্যমের কথা বলতেছি। দেখো তাহলে মাধ্যম ছাড়া যদি তোমার কি হয়, এই তরঙ্গ যদি প্রবাহিত হয় তাহলে তাই কি বলা হচ্ছে, তোমার তড়িৎ আবেশ বলা হচ্ছে। তাহলে তড়িৎ আবেশের ক্ষেত্রে তোমার কিসের হয় না, মাধ্যমের প্রয়োজন হয় না। এখন মাধ্যমের প্রয়োজন হয় না বলতে কিভাবে বুঝতে পারো যে কোথায় মাধ্যমের প্রয়োজন হয় না? যেমন তোমার সূর্য থেকে যে পৃথিবীতে আলো আসতেছে তাই তো? সূর্য তোমার পৃথিবী থেকে কত 13 লক্ষ গুণ দূরে, মনে করো এই সাথে রয়েছে বুঝতেছো, দূরে রয়েছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তোমার এখানে আলো আসতে কত মিনিট সময় লাগে? কিন্তু তোমার হচ্ছে 8 মিনিট 21 সেকেন্ডের মতো সময় লাগে। এই ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু এখানে তোমার কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না, বুঝতেছো? এখন তোমার আর এখানে তোমার যান্ত্রিক তরঙ্গ আছে। যান্ত্রিক তরঙ্গ বলতে কি বোঝানো হচ্ছে, যেখানে তোমার মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে এখানে তড়িৎ তরঙ্গ বলতে এক কথা মনে রাখবে, যেখানে তোমার কি হচ্ছে না, কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না। তাহলে এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয়, তাকে তোমার হচ্ছে যদি কোনো মাধ্যমের প্রয়োজন ছাড়া যদি তরঙ্গ প্রবাহিত হয়, তাকে তোমার হচ্ছে তড়িৎ তরঙ্গ বলা হচ্ছে। আর তোমার যান্ত্রিক তরঙ্গটাকে যেখানে তোমার মাধ্যমের প্রয়োজন হবে, আর এখানে সেম কথা কালি এখানে লিখবা যে যেখানে তোমার হচ্ছে, যেখানে মাধ্যমের প্রয়োজন। যান্ত্রিক তরঙ্গ না? দেখো যেখানে মাধ্যমের প্রয়োজন হচ্ছে যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে। দেখো যেমন আমি তোমার সামনে কথা বলতেছি, সেখানে তোমার একটা মাধ্যমেই তুমি আমার কথাটা শুনতে পাচ্ছ। এখন এই কথা তোমার দেখো তুমি এখানে হচ্ছে, মানে তরঙ্গ ক্লিয়ার, তুমি বুঝতে পারছো? যেখানে মাধ্যমে হ্যাঁ, কোনো মাধ্যম ছাড়া তরঙ্গ প্রবাহিত হয় সেটা হচ্ছে তড়িৎ তরঙ্গ, কোনো মাধ্যম ছাড়া। আর তোমার হচ্ছে এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয়, সেখানে তোমার যান্ত্রিক তরঙ্গ বলা হচ্ছে। তরঙ্গ সংশ্লিষ্ট রাশি তোমার হচ্ছে তোমার পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দন। এখন পূর্ণ স্পন্দনটা কি? দেখো এই পূর্ণ স্পন্দন বা এখন থেকে যে সংজ্ঞাগুলো যখন বলবো, হ্যাঁ, তখন আমাদের যে পাশে একটা কথা লেখা রাখছে, হ্যাঁ প্রত্যেকটা সংজ্ঞার আগে এই কথাটা আমরা কি করবো, তরঙ্গ লাগাবো, তাই তো? তাহলে কোনো তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা, বা বললাম যে তরঙ্গ সঞ্চালনকারী কোনো, তখন হচ্ছে কোনো কণা, মানে এই কথাগুলো দিয়ে আমরা কি করবো, সংজ্ঞাগুলো প্রকাশ করবো, বুঝতেছো? আমি এখানে তোমার কি করবো, মেন মেন বিষয়গুলো লিখবো, তোমার এটা শুধু সামনে এই কথাটা লাগাই দিবা, বুঝতেছো? আর এখন কথা হচ্ছে, হ্যাঁ, আমি বলতেছি, দেখো আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। দেখো তাহলে পূর্ণ স্পন্দনটা কি লাগে? পূর্ণ স্পন্দন হলো, ধর্মের এক চিত্র থাকে তাকে বলছে যে এখান থেকে ধরো, এখান থেকে ধরো কি হয়েছে, শুরু হয়েছে, শুরু হয়ে এখানে এসেই শেষ হয়েছে, মানে কি দেখো শুরু এখানে, শেষ এইখানে, বুঝতে পারছো? হুম তাহলে এখান থেকে বলতে পারি যে তোমার কোনো বিন্দু থেকে যাত্রা শুরু, যাত্রা আরম্ভ করে, মানে কোনো বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে যদি ওই বিন্দুতেই যদি ফিরে আসে, বুঝলি? কোনো বিন্দু থেকে যদি, আমি সত্যি টাকা লিখবো যে কোনো বিন্দু থেকে যদি যাত্রা আরম্ভ করে, আরম্ভ করে যদি ওই বিন্দুতেই যদি আবার ফিরে আসে, ফিরে আসে, আগে তোমার কি বলা হচ্ছে, পূর্ণ স্পন্দন বলা হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, পূর্ণ স্পন্দন বল, এটা কি বুঝতে পারছো? এখন কথা হচ্ছে তুমি সামনে ধরো লাগাই দিলা যে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে যদি ওই বিন্দুতেই যদি ফিরে আসে, তাহলে তাকে কি বলা হয়, পূর্ণ স্পন্দন। বুঝতে পারছো? একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো
কোনো দেখো তাহলে এখানে লিখবা যে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা তোমার হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে যদি যাত্রা আরম্ভ করে বা যাত্রা শুরু করে যদি ওই বিন্দুতে যদি আবার ফিরে আসে, বুঝতে পারছো? দেখেন হচ্ছে একটা পূর্ণ স্পন্দন, মানে একটা পূর্ণ স্পন্দন তাহলে এই থেকে শুরু হয়ে এইখানে এসে শেষ হচ্ছে, মানে এই ফোনটা থেকে শুরু করে। আর এখানে এ, আর ধর এখানে যদি আমি ধরি এই ডট, এই এ আর এই ডট হচ্ছে তোমার কি একটা পূর্ণ স্পন্দন। চিত্রে যদি প্রকাশ করি তাহলে এখানে এ আর এই ডটটা মানে হচ্ছে ওই তরঙ্গ হচ্ছে যে সঞ্চালিতকারী পরের লাইন কোন রাশি যদি কোনো এটা বলবো একসাথে বলে দিব, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা, কোনো কণা বা তারপর এখানে কোনটা আগে লিখলাম, কোন তরঙ্গ সঞ্চালনকারী কণা, কণা হ্যাঁ কোন নির্দিষ্ট কোন বিন্দু থেকে যদি যাত্রা আরম্ভ করে যদি ওই বিন্দুতে আবার ফিরে আসে তাকে কি বলা হয়? পূর্ণ স্পন্দন বলে। তুমি এই জন্য মানে বলে ওই দিও। কথাটাই এক করবে হ্যাঁ অ্যাড করে দিয়ে এটা সামনে তুমি খালি এটা পাশে লিখে রাখ, কারণ সব তো এই কথা এক কথা সম্ভব নয়। পাশে লিখে রাখ, আমি যেটা লিখে শুধু তাদের বলে আচ্ছা আর এটা পাশে পর অ্যাড করে দিবা। এখানে পর্যায় কালকে তোমার হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হয়? Okay. তাহলে এটা হচ্ছে বা হচ্ছে না। তাহলে আমরা যখন ওখানে দেখলাম যে তোমার পূর্ণ স্পন্দনের ক্ষেত্রে দেখলাম যে তোমার এখান থেকে তোমার যাত্রা শুরু করে এইখানে আবার ফিরে আসে, তাই না? এটাকে পূর্ণ স্পন্দন দিয়ে ফিরে। এখন তাহলে এখানে যদি বলা হয় যে পর্যায়কাল বলতে কি বোঝানো হচ্ছে, তাহলে তুমি সেখানে কি করবে? তুমি বলবা যে এখানে একটা পূর্ণ স্পন্দন কমপ্লিট করতে যতটুকু সময় লাগবে, মানে কি তোমার এখান থেকে শুরু করে যাত্রা শুরু করে যেখানে যে শেষ হয়েছে এইখান থেকে এখানে তার কত সময় লাগছে। তাহলে এখানে কি লিখবো যে একটি পূর্ণ স্পন্দন করতে, তাহলে পর্যায়কাল কাকে বলে? তাহলে বলবো যে একটি পূর্ণ স্পন্দন করতে যে সময় পর্যায়কাল না। এটা কি বুঝতে পারছো? তাহলে একটা পূর্ণ স্পন্দন কমপ্লিট করতে, পূর্ণ স্পন্দন কাকে বলে? তো আবার পরে কিন্তু বললাম যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে যদি ফিরে আসে তাকে পূর্ণ স্পন্দন বলে। আর একটা পূর্ণ স্পন্দন কমপ্লিট করতে যতটুকু সময় লাগে, বুঝতেছো? সেটাই হচ্ছে তোমার পর্যায়কাল। পর্যায়কাল একটি পূর্ণ স্পন্দন করতে যে সময়টা লাগে তাকে হচ্ছে এরপরে আমরা শিখবো হচ্ছে, এরপরে হচ্ছে কম্পাঙ্ক। আমরা এখন শিখবো হচ্ছে কম্পাঙ্ক। আর পর্যায়কালের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু কথা কিন্তু অ্যাড করার কোনো দরকার নাই। এবং হ্যাঁ যে কোনো সন্তরণকারী কোনো কণা একটি পূর্ণ স্পন্দন কথা লিখলেও হবে, কোনো ভুল হবে না, ঠিক আছে? এটা লিখলে পরে এক কথায় লিখলে হবে। এখন খেয়াল করো, তোমার এখন শিখবো হচ্ছে কম্পাঙ্ক জিনিসটা কি। কম্পাঙ্ক, কম্পাঙ্ক বলতে কি বোঝানো হচ্ছে? এখন কম্পাঙ্ক বলতে তোমাদের এটা আগে বলছিলাম যে তুমি যে আমাদের বাংলাদেশের যে বিদ্যুতে তোমার যে হার্স, বুঝতেছো ফ্রিকোয়েন্সি, সেটা কত? এক সেকেন্ডে তোমার 50 বার কম্পন সৃষ্টি করে, মানে 50 হার্স। সেক্ষেত্রে তোমার এখানে তোমার তাহলে আমরা বলতে পারি যে প্রতি সেকেন্ডে যে কম্পন সৃষ্টি হয় তাকে কি বলা হয়? কম্পাঙ্ক বলে। এখন আগে এখানে তুমি এখানে এর আগে তুমি কথাগুলো অ্যাড করে দিবা যে কোনো সঞ্চালনকারী কোনো কণা, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা প্রতি সেকেন্ডে যতবার কম্পন সৃষ্টি করে। আগে বসো, বিষয়টা বসো, তাহলে দেখবা যে কথার কোনো সেই হবে। আমি কি বললাম যে কোনো তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা এক সেকেন্ডে যতবার স্পন্দন তোমার হচ্ছে তৈরি করে, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে তোমার কম্পাঙ্ক। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে আমরা কিন্তু এই তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা এটা কিন্তু বারবার লিখতেছি না, তুমি সামনে অ্যাড করে দিবা। আগে মেইন টপিকটাকে বলছো যে এক সেকেন্ডে, তাহলে প্রতি সেকেন্ডে যতবার কম্পন সৃষ্টি হয় সেটাই হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে? এটা যদি বলো আর সামনে যদি না বলো সেক্ষেত্রে তোমার কেটে দিয়ে দেবো, ঠিক আছে? এখানে ধরো এটা দিলে আগে সুন্দর হচ্ছে সংজ্ঞাটা, আর এটা দিলে তোমার হচ্ছে পূর্ণ এই সংজ্ঞাটাকে প্রকাশ করতে পারতেছে। তাহলে এখানে আমরা কম্পাঙ্কের ক্ষেত্রে বলতে পারি যে কোনো তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা, তাহলে এখানে এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পূর্ণ হতে পারে। এরপর আমরা শিখবো হচ্ছে বিস্তার। তাহলে বিস্তার বলতে কি বোঝায়? বা বিস্তারটা কি? বিস্তার হচ্ছে তোমার সাম্যাবস্থায় একটা নির্দিষ্ট দিকে তোমার সর্বোচ্চ দূরত্বটাই হচ্ছে বিস্তার। মানে কি? এখান থেকে ধরো এখান থেকে যে দূরত্ব কোনো একটা বিন্দু তোমার হচ্ছে দূরত্বটা কি? বিস্তার, বুঝতে পারছো? মানে এখান থেকে সেখানে যে দূরত্ব এটাকে আমরা বিস্তার বলতেছি। তাহলে সাম্যাবস্থা থেকে কোনো একটা তোমার হচ্ছে
কোন একটা কণার সর্বোচ্চ হচ্ছে দূরত্বটাই হচ্ছে বিস্তার। আর এখানে বিস্তার এই ক্ষেত্রে আমরা এখানে এটা হচ্ছে একটা বিস্তার। বিস্তার কি বুঝতে পেরেছো? যে একটা দেখো, একটা পূর্ণ স্পন্দনে সাম্যাবস্থা সর্বোচ্চ তোমার যে কোন একটা কণার সর্বোচ্চ যে তোমার হচ্ছে যতটুকু প্রযুক্তি ছিল না কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে, সেটা হচ্ছে বিস্তার। বিস্তারের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সাম্যাবস্থা থেকে একটা কণা সর্বোচ্চ দূরত্ব। এটাকে আগে ক্লিয়ার ভাবে বোঝা যায় সাম্যাবস্থাতে কি বোঝানো হচ্ছে, যে এটা ধরো একটা সাম্যাবস্থা। হ্যাঁ, সাম্যাবস্থাতে কোনো কণা মানে কি, এখানে তোমার কণাটা যে কোনো জায়গায় হতে পারে, ধরো এখান থেকে এখানে হতে পারে, আবার তোমার হচ্ছে এখান থেকে এখানে হতে পারে। এটা সর্বোচ্চ তোমার যে, এখানে দেখো সর্বোচ্চ কথাটা বলছে জন্য আমরা কি করবো, এই কিনার থেকে না নিয়ে মাঝখান থেকে নেবো, বুঝছো? হুম। এখানে সর্বোচ্চ দূরত্বটাকে বিস্তার বলা হচ্ছে, মানে কি এখান থেকে ধরো আরেকটা যদি থাকে, আমরা সেক্ষেত্রে ধরো এখান থেকে ধরো এটা একটা বিস্তার, বুঝছো? অবস্থা থেকে কোনো একটা কণা, এখানে কণা হবে না, কোনো একটা কণার সর্বোচ্চ দূরত্বকে বিস্তার বলা, মানে এখানে যে সর্বোচ্চ দূরত্বটাই হচ্ছে বিস্তার। এখন খেয়াল করো, এখন আমরা শিখবো হচ্ছে দশাটা। দেখ, যে কোনো বিন্দু যে অবস্থা সেটাই হলো দশা। কি বললাম? যে কোনো বিন্দু যে অবস্থা, যে কোনো বিন্দু যে অবস্থা, এটা বলতে কি বোঝানো হতে পারে, সেটি হলো দশা। এখন খেয়াল করো, এই দশার জিনিসটা কি? দশা ধরো হচ্ছে তোমার এই যে এটা সাইজের মধ্যে ধরো, এখানে ধরো এই যে উপর থেকে ধরো, হুম। এটা ধরো কি বোঝানো হচ্ছে উপরের দিকে যাচ্ছে। এই যে তোমার একটা তীর চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে যে এটা উপরের দিকে যাচ্ছে, এটা ঊর্ধ্বগামী, বুঝতে পারছো? আবার দেখো এই যে এই তীর দ্বারা কি বোঝাচ্ছি, এটা হচ্ছে নিম্নগামী। তাহলে এই যে ঊর্ধ্বগামী, নিম্নগামী, আবার ঊর্ধ্বগামী, আবার আবার নিম্নগামী, বুঝতে পারছো? তাহলে এই জিনিসটাই হচ্ছে কি দশা। মানে দশা হচ্ছে যে কোনো বিন্দু যে অবস্থা, মানে এই যে বিন্দু যে একটা অবস্থা, সে অবস্থাটা কি, এই বিন্দুর অবস্থাটা কি, এই যে বিন্দু, এই বিন্দুর অবস্থা হচ্ছে এটা ঊর্ধ্বগামী, বুঝতে পারছো? আর এই বিন্দুর অবস্থাটা কি, এটা হচ্ছে নিম্নগামী, এটা হচ্ছে তোমার ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী, আর এটা হচ্ছে তোমার নিম্নগামী। এই যে দশা, এটা এখানে এটাকে তোমার বলা হচ্ছে যে ঊর্ধ্বগামী, এটা হচ্ছে নিম্নগামী। দশা কি ক্লিয়ার তোমার? আবার খেয়াল করো যে এখানে আবার চিত্রটা আঁকাই। যে কোনো বিন্দু যে কোনো বিন্দু যে অবস্থা ধরো যে অবস্থা, ধরো এই যে অবস্থাটা কি, অবস্থা হচ্ছে যে একটা বিন্দু দিলাম না, হ্যাঁ। উপরের দিকে ঊর্ধ্বগামী বোঝাচ্ছি। আবার দেখা যে বিন্দু দিলাম, এটা নিম্নগামী বোঝাচ্ছি। এটাই হলো দশা। তরঙ্গদৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যাম্বডা দ্বারা প্রকাশ করা হয়। হচ্ছে ল্যাম্বডা দ্বারা কি প্রকাশ করা হয়। এখানে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা কাকে বলে? আমার তরঙ্গ দৈর্ঘ্য ক্ষেত্রে আমাদের এই সেইটা আঁকানো দরকার, সেটা হচ্ছে তোমার অনুপ্রস্থের রেখটা দিয়ে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটা বলতে পারি। তাহলে এখান থেকে ধরো এই যে এখান থেকে দিয়ে এখানে আসলো, তাই না? হুম। এখানে এটা সমান সমান হবে, বুঝছিস? আর আমার ক্ষেত্রে কিন্তু এফ কিন্তু বড় ছোট কিন্তু হবে না, তোমরা খেয়াল রাখবা। এখন খেয়াল করো, এই যে এখন আমরা কি বোঝাচ্ছি যে তরঙ্গ দৈর্ঘ্যটা বোঝাচ্ছি। তরঙ্গ দৈর্ঘ্য ধরো এই যে এখানে একটা দশা, হ্যাঁ, এখানে একটা দশা, আর সেম এটা কিন্তু সেম টু সেম সমান ভাবে থাকবে। এই যে তোমার এখানেও কি একটা দশা উৎপন্ন হয়েছে না, বা একটা যে কোনো একটা বিন্দু, আর এইখান থেকে শুরু করে এইখানে তোমার যে মোট যে দূরত্ব, এখান থেকে তোমার এটাকে ল্যাম্বডা দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো বোঝালি যে দুইটা দুইটা দশার যে মাঝখানে যে দূরত্ব, সেটাই হচ্ছে তোমার কি হচ্ছে, সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন খেয়াল করো, আর আমরা কি দেখতে পারি যে সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্ব বেশ। সমদশা মানে কি, এই দশা কিন্তু সমান, কারণ কি এটা সমান উচ্চতা রয়েছে। আর এখান থেকে আমরা দেখতে পারি সমদশা সম্পন্ন দুটি
এই দুটি কণা, এটা এখানে একটা কণা, এখানে একটা কণা, আর এর মধ্যবর্তী দূরত্বকে সমদশা সম্পন্ন আহ দুটি কণ মধ্যবর্তী দুটি কণা হ্যাঁ, হ্যাঁ, মধ্যবর্তী দূরত্বকে বোঝো বিষয়টা ব্যাপার, দূরত্বকে আরেকটা কথা বলতে পারি যে দেখো, এখানে তোমার এখানে খেয়াল করো, এখান থেকে এসে তোমার হচ্ছে এখান থেকে এসে এখান থেকে এসে এখানে আসছে না, এখানে তোমার আরেকটা কথা লিখতে পারি যে একটি পূর্ণ স্পন্দনের ক্ষেত্রে তোমার যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। এটা বলে বলতে পারবো, এটা বলতে পারবো, কোনো সমস্যা নেই। আর একটা কি বলতে পারি, এটা লিখে নেবো যে একটি পূর্ণ স্পন্দনের ক্ষেত্রে কণা যে দূরত্ব অতিক্রম করে, একটি পূর্ণ স্পন্দনের ক্ষেত্রে কণা যে দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ, হ্যাঁ, একটি পূর্ণ স্পন্দনের ক্ষেত্রে কণা যে দূরত্ব অতিক্রম করে, একটি পূর্ণ স্পন্দ হ্যাঁ, স্পন্দনের ক্ষেত্রে কণা যে দূরত্ব অতিক্রম করে। এখন খেয়াল করো তরঙ্গ বেগটা কি। এখন খেয়াল করো এটা এই এককগুলো কিন্তু বলা হয়নি। তরঙ্গ দৈর্ঘ্যের একক কি হবে? মিটার হবে। কি হবে? তরঙ্গ দৈর্ঘ্যের এককটা কি? মিটার। একক হচ্ছে মিটার। তাহলে চিহ্ন আমরা এটা তোমার তরঙ্গ তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ। তো আমরা বেগের ক্ষেত্রে আমরা নর্মালি কি জানি দেখো, তাহলে নির্দিষ্ট দিকে তরঙ্গ কোনো নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে, তরঙ্গ যে নির্দিষ্ট দিকে তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ। তাহলে এর এককটা কি হবে? এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এসটা কি বলতো, আর টিটা কি বলতো? একটা হচ্ছে মধ্যে সম্পর্ক। তাহলে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি আর হচ্ছে তোমার এই পর্যায়কালের মধ্যে সম্পর্কটা কেমন হয় দেখো। এখানে একটা কেমন হতে পারে এফ আর টি মানে বোঝাচ্ছে কি কি মানে পর্যায়কাল, আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা এটা বাংলা ফ্রিকোয়েন্সি তোমার কম্পাঙ্ক, কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি হচ্ছে কম্পনটা কিসে হয়, 1 সেকেন্ডে কম্পন সৃষ্টি হয়, তাই না? তাহলে সেখানে আমরা লিখতে পারি যে টি সেকেন্ডে কয়টা উৎপন্ন হয়, টি সেকেন্ডে আমার কম্পাঙ্ক সৃষ্টি হয় কয়টি? একটি। কয়টি? একটি। তাহলে 1 সেকেন্ডে কয়টা হবে বলো? আর টি সেকেন্ডে কয়টা? দেখো, টি সেকেন্ডে পূর্ণ স্পন্দন সৃষ্টি হয় কয়টি? একটি। তাহলে সুতরাং যদি আমরা 1 সেকেন্ডে বের করতে যাই তাহলে কয়টা হবে বলো তো? 1 সেকেন্ডে কয়টা হবে বলো তো? 1/t। কি বললাম? 1/t 1/t। এখন খেয়াল করো এই 1/t তোমার হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কম্পন সৃষ্টি করে তোমার একটি কম্পাঙ্ক, তাই না? তাহলে টি সেকেন্ডে কি হবে? 1/t কম্পাঙ্ক। তাহলে সেক্ষেত্রে এই 1/t কে আমরা কি করতে পারি? এটি আমরা কি লিখতে পারি? এফ এর সাথে সম্পর্ক করে দিতে পারি, বুঝছিস? আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে তোমার, দেখো তাহলে এখানে খেয়াল করো, তাহলে এই যে কম্পাঙ্ক, তাই না? এখানে কম্পাঙ্কের পরিবর্তে আমরা 1/t ইকুয়াল আমরা কি লিখতে পারি? এফ লিখতে পারি, বুঝছিস? আর এই হচ্ছে কাহিনী। তাহলে আমরা জানি এফ ইকুয়াল, এখানে খেয়াল করো আগে আমরা এখান থেকে কি করতে পারি বলো তো? এখান থেকে আমরা লিখতে পারি যে এফ ইকুয়াল 1, বুঝলি? এই যেখানে আর এটার সাথে গুণ করে দেয়, এটার সাথে আচ্ছা, এটা এফ এর কি সাথে কি গুণ হয়েছে? আর ইকুয়াল 1। আবার বলে দেখো, মানে হচ্ছে 1/t লিখলাম হ্যাঁ, তার 1/t, ইকুয়াল 1 ইকুয়াল এফ, এটা হচ্ছে 1 কম্পাঙ্ক। না না হ্যাঁ, তার লাইনটা তারপরে লাইনটা এটা না এফ, তার উপরে তার উপরে এটা এই যে এটা মাঝখানে হ্যাঁ এটা মাঝখানে বলতে এটা 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 এফ এফ লিখছি, আর উপরে উপরে হচ্ছে 1/t। আবার খেয়াল করো টি সেকেন্ডে তোমার কম্পাঙ্ক সৃষ্টি করে কয়টি? একটি কম্পাঙ্ক। হ্যাঁ তাহলে সেক্ষেত্রে 1 সেকেন্ডে কয়টি? 1 সেকেন্ডে 1/t কি, আর তোমার হচ্ছে যেহেতু এটা হচ্ছে তোমার 1/t ইকুয়াল কি
ইকুয়াল আমরা এফ লিখতে পারি। সেক্ষেত্রে আমরা কিন্তু আগে থেকে জানি যে এফ ইকুয়াল কি হয়, 1 বাই কি হয়, তাই না? এটা আমি জানি, সূত্র শিখবো। সূত্র সম্পর্কটা আমি আর পরে দেখাচ্ছি তোমাদের এখানে, যদি আমার ক্লিয়ার বুঝতে পারো। দেখো শব্দের ক্ষেত্রে আপাতত তরঙ্গের ক্ষেত্রে দুটো সূত্র বলে রাখো। এক হচ্ছে তোমার এফ ইকুয়াল 1 বাই টি আর ভি ইকুয়াল এফ ল্যামডা। এফ ল্যামডা, ঠিক আছে? এই দুটো সূত্র আপাতত মনে রাখো, যে তোমার হচ্ছে সম্পর্কটা মনে রাখো। এটা কিসের সূত্র এটা হচ্ছে তোমার তরঙ্গের মধ্যে দুটো সূত্রই থাকে। এক হচ্ছে এফ ইকুয়াল 1 বাই টি আর ভি ইকুয়াল তোমার হচ্ছে এফ ল্যামডা। ঠিক আছে? এফ কি ভি কি তোমরা বললাম না, এফটা কি? এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, কি হচ্ছে পর্যায়কাল, ভি হচ্ছে তরঙ্গ বেগ, আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে তোমার ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে এই কাজগুলোর পর আমরা কি তরঙ্গ এগুলো শেষ করছি, বুঝছিস? তো তরঙ্গ আমাদের শেষ। এখন আমরা শিখবো হচ্ছে, এখন কি নিয়ে আলোচনা হলো? শব্দ যদি বলা হয় যে শব্দটা কি, তাহলে বলবো যে শব্দ এক প্রকার শক্তি, বুঝতেছো? যা আমাদের কি শোনার অনুভূতি জাগে, বুঝতেছো? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে তোমরা লিখে নাও যে শব্দটা কি, শব্দ হলো, এটা হচ্ছে শব্দ হলো এক প্রকার শক্তি যা আমাদের শোনার অনুভূতি জাগে। যা আমাদের সময়ের অনুভূতি লাগে। সমান না, শোনা, শুনতেছো না, শুনতে পাও কিসের মধ্যে, অনুভূতিটা পাও কিভাবে? শব্দটা পাও না? হ্যাঁ, দেখো এখন কথা হচ্ছে এই শব্দের কিছু বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, শব্দের বৈশিষ্ট্য। শব্দের ক্ষেত্রে কি হয়? শব্দের ক্ষেত্রে মনে রাখবা যে আমার মাধ্যমের প্রয়োজন হয়। মনে রাখবা শব্দের ক্ষেত্রে কিসের প্রয়োজন হয়? মাধ্যমের প্রয়োজন হয়। এখন খেয়াল করো, এই শব্দ কিন্তু তোমার কিসের সাথে সম্পর্ক। দেখো তাহলে এখানে খেয়াল করো, তাহলে যান্ত্রিক শক্তির ক্ষেত্রে কি বলছিলাম, যান্ত্রিক শক্তি কাকে বলে? তাহলে যেখানে তোমার মাধ্যমের প্রয়োজন হয় সেটাকে যান্ত্রিক শক্তি বলে, তাই না? যান্ত্রিক তরঙ্গ বলে। তাহলে সেক্ষেত্রে তোমার শব্দের ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে শব্দের ক্ষেত্রেও মাধ্যমের প্রয়োজন হয় জন্য শব্দকে আমরা কি বলতে পারি? যান্ত্রিক তরঙ্গ বলতে পারি। বুঝতে পারছো? তাহলে এখানে তাহলে কি বললাম যে দেখো এর বৈশিষ্ট্য একটা, কি বললাম যে শব্দের ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে এখানে একটা বিশিষ্ট বলতে পারে, দেখো বৈশিষ্ট্য হচ্ছে শব্দের ক্ষেত্রে, আর মাধ্যম সারিকে আমার কথা কি তুমি শুনতে পারবে না? ভালো না, মাধ্যমে প্রয়োজন হয় জন্য একে আমরা কি বলতে পারি? যান্ত্রিক তরঙ্গ বলতে এটার পারি। বৈশিষ্ট্য না। শব্দের ক্ষেত্রে, হ্যাঁ, শব্দের ক্ষেত্রে তোমার হচ্ছে মাধ্যমের প্রয়োজন হয়। এটি আমরা যান্ত্রিক তরঙ্গ বলা যেতে পারে। যান্ত্রিক তরঙ্গ। ঠিক আছে, এখন খেয়াল করো, তাহলে শব্দের বেগের সূত্রটা মনে রাখবো যে, শব্দ থেকে মাধ্যমের প্রয়োজন হয় জন্য হয় আবার। হ্যাঁ আবার হ্যাঁ ভালো ভালো, তাহলে শব্দের ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হয় জন্য হ্যাঁ, একে, হ্যাঁ, তাহলে হয় জন্য একেই বলে। একে যান্ত্রিক তরঙ্গ, এটা হয় না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে তোমার এগুলো পাচ্ছ। আরেকটা কথা মনে রাখবা যে শব্দের বেগের সূত্রটা কি হবে? শব্দের বেগ ভি ইকুয়াল জি ভাগ টি। এটা মনে রাখবে, নিচে কিন্তু লিখবা। দেখো শব্দের বেগের সূত্রটা কি? আমার হচ্ছে ভি ইকুয়াল ডি ভাগ টি, বা এটাকে আমরা যদি দেখো ডিটা আমরা কিসের ক্ষেত্রে লিখি? দূরত্বের ক্ষেত্রে লিখি। তাহলে দূরত্ব তো এই বরাবর যদি হয়, যদি উপর থেকে যদি হয়, বা উপর থেকে যদি নিচের দিকে যদি হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ভি ইকুয়াল এইচ ভাগ টি লিখতে পারি। কি লিখতে পারি? ভি ইকুয়াল এইচ ভাগ টি। হচ্ছে শব্দের সূত্র নাকি? হ্যাঁ, শব্দের বেগ, শব্দের বেগ। এখানে তোমার কোনটা, এটা দুটো নাম যেটা বলছো। এখানে দেখো যদি দূরত্বের ক্ষেত্রে মানে কি, ধরো গাড়ি চলাচল করতেছে, বা সেক্ষেত্রে আমরা কি করতেছি, ধরো এটা তোমার হচ্ছে কি হচ্ছে, ত্বরণ হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? জি ভাগ কি দিব, দূরত্ব দিব। আর যদি দেখি যে না উপর থেকে নিচে কোনো কিছু বলতেছি, সেক্ষেত্রে উপর থেকে নিচে শব্দ শোনা যাচ্ছে, এরকম যদি কোনো কিছু বোঝায় সেখানে এইচ ভাগ কি দিব। তো সেক্ষেত্রে এটা আমি, তাহলে এটা বোঝালাম যে এইচটা হতে পারে। এখন প্রতিধ্বনিটা কি দেখো, প্রতিধ্বনি আর প্রতিফলন কিন্তু একই না। এখন প্রতিধ্বনিটা কি আর প্রতিফলনটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। প্রতিফলনটা কখন হয়? প্রতিফলন আলো প্রতিফলন হতে পড়ছে নাই হবে না। যখন আলো যখন একটা নির্দিষ্ট মাধ্যমে পড়ে যখন খাবার ব্যাগ যখন আসে, তখন সেটা কি হবে? প্রতিফলন। আর এই যে তোমার প্রতিধ্বনিটা দেখো, প্রতিধ্বনির সাথে প্রতিফলনের একটা সম্পর্ক আছে, কিন্তু প্রতিধ্বনি আর প্রতিফলন কিন্তু একই নয়।
এখন একই নয় বলতে কি বলতে হচ্ছে দেখো, এখান থেকে ধরো তুমি হচ্ছে এখান থেকে ধরো শব্দ যাওয়া শুরু করলো, এখান থেকে এটা ধরো সোর্স, মানে এখান থেকে ধরো শব্দ যাচ্ছে, আর এটা হচ্ছে রিফ্লেকশন, মানে এখান থেকে ধরো এটা ধরো এখান থেকে শব্দ ধরো এই বরাবর গেল, আর এখানে তোমার কি হলো, এই বরাবর ব্যাক আসছে। বুঝতে পারছো মানে কি, সব মনে করো এখান থেকে ধরো শব্দ এখানে গিয়ে আমার ব্যাগ আসছে, তাই না? এখানে দিছে কিন্তু এদিকে, আমার ব্যাগ আসছে এদিকে। তো সেক্ষেত্রে কি হয়েছে এখানে, সেক্ষেত্রে এখানে কিন্তু রিফ্লেকশন হয়েছে, অনেক প্রতিফলন কিন্তু হয়েছে। আর প্রতিফলনটা কিসের ক্ষেত্রে, আলোর ক্ষেত্রে হয়। আর এখানে আমরা দেখতে পারি যে রিফ্লেকশন অফ সাউন্ড, এখানে খেয়াল করো, এখানে আমরা লিখতে পারি যে রিফ্লেকশন অফ সাউন্ড। আর এটা কার প্রতিফলন হয়েছে, শব্দের প্রতিফলন। এখন খেয়াল করো যে প্রতিধ্বনিটা কি। এখন খেয়াল করো যে মানুষের এই যে তোমার হচ্ছে কথা বা শোনার স্থায়িত্ব কাল কত জানো, 0.1 সেকেন্ড। অনেকে তুমি আমার কথাটা শুনতেছো, 0.1 সেকেন্ড পরে এটা হারিয়ে যাচ্ছে, অনেকে তোমার কানের মধ্যে ঢুকলো কথাটা, এখন ঢুকে ধরো এখানে 0.1 সেকেন্ড কি হবে, স্থায়িত্ব কাল থাকবে, কথাটা থাকবে, এরপর আবার দেখবে তুমি এই কথাটা মানে আর থাকবে না। এখন ধরো এই ঘর যদি ধরো এখানে দেখেছো মসজিদের উপরে খেয়াল করবো, সেক্ষেত্রে কি হয়, কথাটা গিয়ে কিন্তু আমার ব্যাগ আসে অনেকই, তুমি কিন্তু 0.1 এর মধ্যে শুনছো, মানে স্থায়িত্ব কাল তোমার 0.1, এর মধ্যে যদি ব্যাগ ধরো শব্দটা যদি ব্যাগ এসে এর মধ্যে যদি আবার শুনতে পাও নাকি, 2 বার 3 বার যদি শুনতে পাও, তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে, প্রতিধ্বনি হবে। বুঝতে পারছো, প্রতিধ্বনিটা কখনো যখন আমরা একই শব্দ 2 থেকে 3 বার শুনতে পারি। যেমন আমি কথাটা বলতেছি কিন্তু এরপরে কিন্তু আমি শুনতে পাচ্ছি না কিন্তু ব্যাগ, তুমি শুনতেছো 0.1 সেকেন্ড স্থায়িত্ব কাল থাকতেছে। প্রতিধ্বনিটা হ্যাঁ হচ্ছে যে যে কথাটা আমি যদি আরো 2 বার যদি শুনি তাহলে হ্যাঁ, ওই যেরকম মসজিদের উপরে চিল্লাচিল্লি করে দেখবা যে চারপাশ দিয়ে কি হয়, একটু ভারী একটা ভারী, আওয়াজ বুঝতেছো? আওয়াজ হয়। সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার কি হচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে। আর মানে প্রতিফলন তো এক, প্রতিধ্বনি আর প্রতিফলন এক না। প্রতিফলন মানে কি, ধরো তোমার গিয়ে যদি একটু আলোর সাথে সম্পর্ক, বুঝতেছো? এখন খেয়াল করো, প্রতিধ্বনি আর প্রতিফলনটা একই না। মানে এখানে এই প্রতিফলনের কারণে কি হয়, একই শব্দ পুনরাবৃত্তি আমরা শুনতে পাই। প্রতিফলনের কারণে কি করতে পারি, প্রতিফলনের কারণে আমরা কিন্তু কি করতে পারতেছি, শব্দটা কিন্তু আমরা শুনতে পারতেছি, মানে কি একটা জায়গায় একটা পৃষ্ঠে গিয়ে আঘাত পেয়ে আবার ব্যাক আসে, মানে কি তুমি যখন কথা বলতেছো এই রুমের মধ্যে, তখন কি হচ্ছে, আলো ওখানে শব্দ সরাসরি যাচ্ছে গিয়ে আবার কি আসছে তোমার কাছে ব্যাক আসতেছে, তখন আমরা কি করতে পারছি, শব্দটা শুনতে পারতেছি, তাই না? এখন খেয়াল করো, আর এই শুনতে পাবো কখন, প্রতিধ্বনি হয়েছে কিনা বুঝবো কিভাবে, আমাদের ধরো মানুষের ক্ষেত্রে শোনার স্থায়িত্ব কালকে 0.1 সেকেন্ড। এখন এই যদি প্রতিধ্বনি যদি 0. তুমি একবার শুনলে আমার কথা, যদি এর মধ্যে যদি আবার কি আবার ব্যাক যদি আসে, তাহলে কি হবে, আমরা সেখানে প্রতিধ্বনি বলতে পারবো। ঠিক আছে, এখন খেয়াল করো, প্রতিধ্বনি বুঝতে পারছো। আর এখানে তো যেটা বললাম, যে ধরো এখান থেকে ধরো এখান থেকে ধরো শব্দটা ধরো এখানে গিয়ে ধরো আবার ব্যাক আসে, তাহলে সেক্ষেত্রে এখানে খেয়াল করো, সে কিন্তু গিসে একটা নিয়ে ধরো একটা দূরত্ব নিয়ে কিন্তু গিসে, বুঝতে পারছো? সে একটা দূরত্ব নিয়ে গেল, আমার কি করছে, একটা দূরত্ব নিয়ে কিন্তু ব্যাক আসছে, বুঝতে পারছো? তাহলে গিসে একটা দূরত্ব নিয়ে মাঝখানে আবার আরেকটা নিয়ে ব্যাক আসে, মানে কি এখানে কিন্তু D+D হয়, বুঝতে পারছো? দুইটা কি কিন্তু মানে প্রতিধ্বনি কখন হয়, যখন তোমার গিয়ে আবার ব্যাক আসে, তার মানে কি, মানে আমার কথাটা গিয়ে ব্যাক আসে, মানে কি তখন D+D কিন্তু আমরা লিখতে পারি, বুঝতে পারছো? তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে V ইকুয়াল 2D/T। এই শব্দটা কখন লিখতে পারি, প্রতিধ্বনির ক্ষেত্রে। কারণ প্রতিধ্বনির ক্ষেত্রে কি হয় দেখো, এমনি ক্ষেত্রে আমরা কি বলি, V=D/T বলি না? তার এক্ষেত্রে কিন্তু তোমার শব্দের বেগ কিন্তু ব্যাক আসে না। আর 2D/T মানে কি, যে শব্দটা যাচ্ছে আবার ব্যাক আবার ফিরে আসতেছে। এখন খেয়াল করো, এখন আমাদের এটা মনে রাখতে হবে যে শব্দ অনুভূতি বা স্থায়িত্ব কাল, মানুষের ব্রেনের শব্দ অনুভূতি বা স্থায়িত্ব কাল হচ্ছে 0.1 সেকেন্ড। এটা মনে রাখবো যে শব্দানুভূতি শব্দানুভূতি স্থায়িত্ব কাল 0.1 সেকেন্ড। এটা হচ্ছে ব্রেনে তোমার হচ্ছে 0.1 সেকেন্ড। এই সেকেন্ডে কি হয়, ব্রেনে তোমার কি হয়, স্থায়ী হয়। এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এখন খেয়াল করো, এখন এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তোমার, নিচেরটা হচ্ছে বোঝার দরকার হ্যাঁ, নেই। এখন আমরা শিখবো যে শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক। তাহলে এখন আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক। শব্দের বেগ আর তাপমাত্রার সম্পর্ক, এটার সাথে এটা না জানলে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবো না। তবে শব্দের বেগ এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের ম্যাথ করতে গেলে শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্কটা আমাদের জানতেই হবে। তাপমাত্রার সম্পর্ক, আচ্ছা, ওই যে 0.0.1 জিরো পয়েন্ট সেকেন্ড ওয়ান সেকেন্ড ব্রেনে স্থায়ী হয়, মানে ব্রেনে না ব্রেকে? ব্রেনে হবে, হ্যাঁ ব্রেনে।
বয়টা ও, প্রাইমটা বুঝতে পারছি। মধ্যম আয়টা ব্রেকেটে মানে কি তুমি আমার কথা 0.1 সেকেন্ড পরে আবার তোমার হাত থেকে সরে যাচ্ছে স্থায়ী মানে থাকবে একটু সময় থাকবে এরপর দেখবে যাওয়ার কোনো নাই সেই সমতুল কথা শুনতেছো তাহলে এখানে খেয়াল করো যে এটা তুমি মনে রাখলে এখন তুমি মনে রাখবা যে যে 0 ডিগ্রির ক্ষেত্রে শব্দের বেগটা কত হয় এখন আমরা শিখতেছি যে শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক হুম তাহলে এখানে দেখো তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে তোমার হচ্ছে শব্দের বেগ হচ্ছে তোমার 332 মিটার পার সেকেন্ড এটা এখন যদি বলো যেটা কই থেকে আসছে হুম এটা তোমাকে মুখস্থ রাখতে হবে যে 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগটা কত হয় তোমার হচ্ছে 300 মানে 332 মিটার পার 0 ডিগ্রি সেকেন্ড হয় সেলসিয়াস। সেলসিয়াসে তাহলে এখানে খেয়াল করো আর এখানে তোমার মনে রাখতে হবে যে 30 ডিগ্রি যদি হয় তাহলে সেক্ষেত্রে 30 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ এটা মনে রাখবা যে 350 মিটার পার সেকেন্ড এটা মুখস্থ রাখবা যে 0 ডিগ্রিতে শব্দের বেগ থাকে 332 মিটার পার সেকেন্ড আর তোমার হচ্ছে আমরা এই 30 মানে 30 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড এখান থেকে খেয়াল করো এখান থেকে আমরা একটা ক্যালকুলেশনে আসতে পারি সেটা হলো খেয়াল করো যে এখানে দেখো যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো মানে এখানে আমরা বের করতে চাচ্ছি যে 30 ডিগ্রি সেলসিয়াস 30 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগটা কেমন হয় কারণ কি দেখো 0 ডিগ্রি আর 30 ডিগ্রির মধ্যে ডিফারেন্সটা কত 30 ডিগ্রি না হুম আর এখানে দেখো পার্থক্যটা কত এই যে তোমার হচ্ছে 350 আর 32 এর পার্থক্যটা কত 18 বুঝলেন তাহলে এখানে আমরা 0 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে তোমার শব্দের বেগটা কত হচ্ছে 18 হচ্ছে 18 মিটার পার সেকেন্ড বুঝতে পারিস না এটা কিভাবে দেখলাম দেখো আরেকটু বোঝাতে এটা দেখো এটা কিভাবে লিখছি এটা হচ্ছে তোমার 0 ডিগ্রি থেকে আমরা এটা দেখতে যাচ্ছি যে তোমার 0 ডিগ্রিতে এটা তো মুখস্থ লিখছি 0 ডিগ্রি সেলসিয়াস শব্দের বেগ 332 আর 30 ডিগ্রিতে লিখছি কত 350 এখন আমরা দেখতে পাচ্ছি যে পার্থক্য করে দেখতে যাচ্ছি যে 30 ডিগ্রিতে কত হয় দেখো হুম যদি আমি 30 থেকে 0 বাদ দিই তাহলে 30 হচ্ছে আর যদি এখানে আমি 350 থেকে যদি 332 বাদ তাহলে কত হচ্ছে 18 হচ্ছে 18 এখান থেকে আমি কি পাচ্ছি এখান থেকে আমি পাচ্ছি যে 30 ডিগ্রিতে তোমার হচ্ছে 30 ডিগ্রিতে তোমার শব্দের বেগটা কত হচ্ছে 18 মিটার পার সেকেন্ড হচ্ছে তাহলে এখান থেকে হচ্ছে তোমার 18 মিটার পার সেকেন্ড এটা ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে এখন এখন কথা হচ্ছে এটা কেন বের করলাম 18 এখানে আমাকে 30 ডিগ্রি আমার জানাই ছিল যে হচ্ছে 30 ডিগ্রিতে 350 আবার কেন পার্থক্য করলাম এখানে আমার মেন উদ্দেশ্য হচ্ছে 1 ডিগ্রিতে জানা মানে কি তোমার 1 ডিগ্রি সেলসিয়াসে কেমন হয় মানে বোঝালি যে তাপমাত্রা যখন তোমার 1 ডিগ্রি সেলসিয়াস থাকে সেক্ষেত্রে আমাদের কেমন পরিবর্তন হচ্ছে এটা জানার জন্য আমরা কি করতেছি এটা বের করতেছি তাহলে এখানে খেয়াল করো তাহলে এখানে যদি 1 ডিগ্রি ক্ষেত্রে যদি বের করতে চাই এখানে সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াসে এখানে শব্দের বেগ দেখতে হবে শব্দের বেগ এখানে তোমার 18 ভাগ এই 30টা কি হয়ে যাচ্ছে 18 নিচে ভাগ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো হুম তাহলে এখানে তোমার মিটার পার সেকেন্ড 18 ভাগ 30 করলে তোমার হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড আর আমরা এখানে কি দেখতে পেলাম যে 1 ডিগ্রি সেলসিয়াসে আমার শব্দের বেগটা কত 0.6 মিটার পার সেকেন্ড এমসিকিউ তে কিন্তু আসতে পারে যে 1 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগটা কত হবে তখন তোমাকে মনে রাখতে হবে 0.6 মিটার পার সেকেন্ড ফার্স্টে আমি বললাম যে আমি এখন আমরা শিখতেছি যে শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক তবে শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক সে কেন দরকার এগুলো আমরা কেন শিখতেছি বুঝতেছো এখানে এত কিছু লেখা দরকার আছে তাহলে এখানে এটা জানার কারণ আমাদের একটাই সেটা হচ্ছে আমাদের যেই তাপমাত্রাগুলো দেওয়া থাকবে দেখো আমরা কি জানি কি আমরা জানি 0 ডিগ্রির ক্ষেত্রে 30 ডিগ্রির ক্ষেত্রে এখন তোমাকে ধরো প্রশ্নটা দিল কি জানো হুম তোমাকে দিল যে 50 ডিগ্রি ক্ষেত্রে শব্দের বেগ বের করো তখন তুমি কি করবা তখন আমরা এই শব্দের বেগ বের করার একটা সূত্র আছে তাহলে আমরা এখানে খেয়াল করো আর আমরা যাতে খুব সহজে জানো শব্দের বেগ যেন বের করতে পারি এই জন্য আমরা একটা সূত্র লিখে দিই তো দেখো শব্দের বেগ বের করার জন্য একটা ইম্পর্টেন্ট সূত্র তোমরা জেনে নাও মানে শব্দের বেগ বের করার ক্ষেত্রে এই সূত্রটা হবে তোমার হচ্ছে ভি থিটা ইকুয়াল V0 প্লাস থিটা গুণন 0.6 এটা 0.6 বের করলাম না আর এই যে তোমার কি হবে এর সাথে 0.থিটার সাথে কি হবে 0.6টা গুণন হবে এটা তাহলে 0. সমান সমান হ্যাঁ ভি তাহলে ভি থিটা ইকুয়াল হ্যাঁ V0 জিরো প্লাস প্লাস আমার হচ্ছে সেটা থিটা গুণন 0.6 এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে থাকবে এখন কথা হচ্ছে এটা আমি যেন আমার লাভটা কি হলো এটা যদি আমার কি কাজটা কি হলো দেখো আমি তোমাকে যদি বলে যে 42 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ বের করো কি বললো যে 42 ডিগ্রি ধরো প্রশ্ন এটা আসে তোমাকে ধরো বললো যে 42 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ কত হবে বেগ তখন তুমি কি করবা তখন তুমি হচ্ছে এখানে তোমার এই মানটা তোমাকে জানতে হবে যে 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ কত হবে এটা আমি তোমাকে আগে রেখে দিচ্ছি যে 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ এটা মুখস্থ মান হচ্ছে 332 মিটার পার সেকেন্ড তাহলে এখানে V0 বলতে কি বোঝাচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে তাহলে এখানে আমরা কি বের করতেছি বলো আমরা কিন্তু 0 ডিগ্রি বের করতে আমরা 42 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে বের করতেছি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে খেয়াল করো যে ভি থিটা ইকুয়াল তাহলে এখানে আমরা কিন্তু মুখস্থ মান বসাচ্ছি যে তোমার শব্দের বেগ হচ্ছে কত 332 প্লাস থিটা কত হবে বলো তো এটা থিটা হচ্ছে থিটা হচ্ছে এই যে তোমার বলে দিলাম এটা হচ্ছে তোমার 42 আর 42 সাথে কত গুণ হবে 0.6টা গুণ 0.6 হবে এর যদি গুণন হয় তাহলে এখানে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে তাহলে 42 গুণন
0.6 প্লাস 332। আর এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 557.2 কি আসছে, সরি 357.2 আসছে। 357.2 মিটার পার সেকেন্ড। এটাকে বুঝতে পারিস? সেটা আমাকে বের করা যদি বলা হয় যে 45 ডিগ্রি ক্ষেত্রে কি হবে, যে কোনো ডিগ্রি ক্ষেত্রে কিন্তু আমরা এটা বের করতে আমরা পারবো। এই সূত্রটা প্রয়োগ হ্যাঁ, এই সূত্রটা মনে রাখতে হবে যে ভি থিটা ইকুয়াল ভি জিরো প্লাস তোমার হচ্ছে থিটা গুণন 0.6। এটা দিয়ে আমরা যে কোনো ক্ষেত্রে আমরা কি বের করতে পারবো, এই যে বেগ বের করতে পারবো, শব্দের বেগ মানে আমরা। ওই প্রথম হচ্ছে 0 ডিগ্রি শব্দের বেগের হ্যাঁ। ওটা মাথায় রেখে হ্যাঁ। যদি বলে যে 45 ডিগ্রি যদি বের করতে চাই তাহলে এই সূত্রটা এই সূত্রটা আমরা বের করবো। ওটা দিয়ে ওটাতে গুণ করে প্লাস মানে প্লাস করে তারপর গুণ। হ্যাঁ, তুমি এখন এই সূত্রটা মনে রাখবা। হ্যাঁ এটা দেখলে কিভাবে আসলো। তাহলে আজকের মতো ঠিক আছে, এটা